নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সঞ্জয় ঠাকুর। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। তো আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি? দেখো, বোর্ডে লেখা আছে প্রতিবিম্ব ও বর্ণালী, রিফ্লেকশন অ্যান্ড স্পেকট্রাম। প্রতিবিম্ব ও বর্ণালী, এটা হচ্ছে আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক। তো ক্লাস শুরু করার আগে তোমাদের বলি, যদি ক্লাস চলাকালীন তোমাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, সেটা কিন্তু অবশ্যই সেটা চ্যাট বক্সের মাধ্যমে কমেন্ট করে আমাকে কিন্তু তোমরা কমেন্টে সেটা জানাবে। তাহলে পরের দিন ক্লাসে কিন্তু আমি সেই উত্তরগুলো তোমাদেরকে, পরের দিন ক্লাসে হলেও কিন্তু আমি উত্তরগুলো তোমাদের দিতে পারবো। ঠিক আছে? যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কিন্তু আমাকে জানাবো। তো চলো, প্রথমে আমরা কি করি, একজন প্রথম একজন মহান ব্যক্তির কি করি আমরা উক্তিটা দেখি। চলো তাহলে দেখেন। আশা করি তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা এখানে একজন মহান ব্যক্তির ছবি দেখতে পাচ্ছ। ইউ ক্যান সি এ পিকচার অফ এ গ্রেট ম্যান হেয়ার। বলো তো ইনি কে? হুইজ ইট? ইনি কে? ইনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো তিনি কি বলেছেন। তিনি বলেছেন, একটি প্রদীপ তখনই অন্য একটি প্রদীপ জ্বালাতে পারে যখন সে তার নিজস্ব শিখায় জ্বলতে থাকে। A lamp can only light another lamp when it is burning with its own flame. ঠিক আছে? তো তিনি এখানে এই যে উক্তিটি করেছেন, এই উক্তিটি করার একটা অর্থ আছে। তো অর্থটা জেনে নিন। বলছেন তিনি এই উক্তির মাধ্যমে জীবনের একটি গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরেছেন। এখানে প্রদীপ বলতে বুঝিয়েছেন কোনো মানুষ বা সত্তাকে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে একটি প্রদীপ, এই প্রদীপ বলতে তিনি এখানে বুঝিয়েছেন কোনো মানুষ বা সত্তাকে। এবং শিখা, এখানে লেখা রয়েছে না নিজস্ব শিখায় জ্বলতে থাকে। তাহলে এই যে শিখা বলতে এখানে তিনি বুঝিয়েছেন সেই মানুষটির বা সৎ মানুষটির জ্ঞান, মানসিক শক্তি, প্রেরণা বা সৎ গুণাবলী, অর্থাৎ গুণ, ভালো গুণগুলো। কি কি? জ্ঞান, মানসিক শক্তি, প্রেরণা। ঠিক আছে? এইগুলো বলছে, this quote is a metaphor that expresses an important truth about life. Here the lamp symbolizes a person or a being, and the flame represents one's knowledge, strength, inspiration or virtue. ওকে? তাহলে এখান থেকে এরপর এই যে উক্তিটি তিনি বলেছেন, এর মূল অর্থ কি? মূল ভাব বা অর্থ হচ্ছে যে তুমি অন্যকে সাহায্য করতে পারবে, তুমি অন্যকে সাহায্য করতে পারবে, শিক্ষা দিতে পারবে, অনুপ্রাণিত করতে পারবে তখনই যখন তুমি নিজে সঠিকভাবে প্রস্তুত ও সক্ষম হবে। অর্থাৎ তুমি কাউকে কোনো কিছু নিয়ে জ্ঞান দেবে, শিক্ষা দেবে, অনুপ্রাণিত করবে, কখন করতে পারবে সেটা? যখন তুমি সেইটাতে তুমি প্রস্তুত থাকবে এবং তুমি তার সেই জ্ঞানটা তোমার ভেতরে থাকবে, সমৃদ্ধ থাকবে, সক্ষম হবে সেই জ্ঞানটা তুমি দিতে। তখনই কিন্তু তুমি সেই তাকে অনুপ্রাণিত করতে পারবে, তাকে শিক্ষা দিতে পারবে। তাই তো? ইউ ক্যান হেল্প, টিচ, ইন্সপায়ার অর এনলাইটেন আদার্স অনলি হোয়েন ইউ আর প্রিপেয়ার্ড, কেপাবল অ্যান্ড এম্পাওয়ার্ড ইউর সেলফ। ওকে? এখানে তিনি এটাই বলছেন। এরপর একটা উদাহরণ দেখি, এক্সাম্পল। একজন শিক্ষক অন্যকে জ্ঞান দিতে পারেন তখনই যখন তিনি নিজে সেই জ্ঞানে সমৃদ্ধ থাকবেন। A teacher can impart knowledge to others only if they possess that knowledge themselves. ঠিক আছে? অর্থাৎ আমরা শিক্ষক শিক্ষিকাদের কাছে পড়াশোনা করি,
বিভিন্ন বিষয়ে জানি, তাহলে একদিন কিন্তু তারাও সেই জ্ঞান লাভ করেছেন, অর্থাৎ তাদের ভিতরেও কিন্তু সেই জ্ঞান প্রচুর পরিমাণে আছে, সমৃদ্ধ আছে, তাদের সেরকম প্রস্তুত, তারা প্রস্তুত আছে, রেডি আছেন, তাই তো, সক্ষম তারা, তাই কিন্তু সেই জ্ঞান আজকে আমাদেরকে তারা দিতে পারছেন। তাই এখানে তিনি বলেছেন একটি প্রদীপ, অর্থাৎ একটা মানুষকে সাথে তুলনা করা হয়েছে, তখনই অন্য একটি প্রদীপ জ্বালাতে পারে, অর্থাৎ অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে, অন্য কাউকে জ্ঞান দিতে পারে, শিক্ষা দিতে পারে, যখন সে তার নিজস্ব শিক্ষায় চলতে পারে, অর্থাৎ সে যখন তার ভেতরে সেই জ্ঞানটা বা সেই অনুপ্রাণিত করার যে ক্ষমতা সেটা থাকে তখন। তাহলে বুঝতে পারলাম এটা? একদম। চলো, এরপর আমরা আমাদের মেন টপিকে ফিরে আসবো। আমাদের মেন টপিক কি? প্রতিবিম্ব ও বর্ণালী। তো প্রথমে আমরা প্রতিবিম্ব সম্পর্কে জানবো। প্রথমে আমরা কি সম্পর্কে জানবো? প্রতিবিম্ব সম্পর্কে। কিভাবে? একটা প্রেজেন্টেশনের সাহায্যে আমরা প্রতিবিম্ব সম্পর্কে জানবো। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে প্রতিবিম্ব, রিফ্লেকশন। একটা কথা বলি এখানে, আগের দিন পড়েছিলাম প্রতিফলন, প্রথম দিন প্রতিফলন পড়েছিলাম, তাই না? এই প্রতিফলন আর প্রতিবিম্ব কিন্তু একই, অনেকটা এক। এবার দেখো, বলছে প্রতিবিম্ব বা রিফ্লেকশন কি, অর্থাৎ এর সংজ্ঞা কি। বলছে প্রতিবিম্ব হলো কোনো তরঙ্গ, বিশেষ করে আলো, যখন একটি পৃষ্ঠে আপতিত হয়ে হয়ে তা আবার ফিরে আসে, তখন তাকে প্রতিবিম্ব বলে। রিফ্লেকশন ইজ দ্য প্রসেস ইন হুইচ এ ওয়েভ, স্পেশালি লাইট, স্ট্রাইক এ সারফেস অ্যান্ড ইজ বাউন্সড ব্যাক। কোনো একটা তলে বা কোনো একটা তলে ধাক্কা খেয়ে সেই আলো আবার ফিরে আসে, এবং তার ফলে আমরা একটা প্রতিচ্ছবি দেখতে পাই, সেটাই হচ্ছে প্রতিবিম্ব, রিফ্লেকশন। যেমন একে পাশে একটা ছবি রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, এখানে কি রয়েছে? একটা জলাশয় রয়েছে, নদী বলতে পারো, পুকুর বলতে পারো, যা খুশি বলতে পারো। তার পাশে কিন্তু গাছ রয়েছে, এই গাছের ছবি কিন্তু আমরা এখানে এই জলে দেখতে পাচ্ছি। এটাই কিন্তু হচ্ছে প্রতিবিম্ব, রিফ্লেকশন। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এরপরে পরে দেখি কি রয়েছে। দেখো, এখানে রয়েছে প্রতিবিম্বের প্রকারভেদ, টাইপস অফ রিফ্লেকশন। প্রতিবিম্বের প্রকারভেদ। প্রতিবিম্ব দু প্রকারের হয়, ঠিক আছে? প্রথম প্রকার হচ্ছে, এক নম্বর হচ্ছে নিয়মিত প্রতিবিম্ব, রেগুলার রিফ্লেকশন। রেগুলার রিফ্লেকশন, এই নিয়মিত প্রতিবিম্ব বা রেগুলার রিফ্লেকশনের কিছু বৈশিষ্ট্য আছে। দেখো, চারটে বৈশিষ্ট্য এখানে লেখা রয়েছে, চলো দেখে নি। বলছে মসৃণ বা সমান পৃষ্ঠে ঘটে নিয়মিত প্রতিবিম্ব বা রেগুলার রিফ্লেকশন, মসৃণ বা সমান পৃষ্ঠে ঘটে, occurs on smooth or even surfaces. ওকে। দু নম্বর, যেমন কি এই ছবিটাতে দেখতে পাচ্ছ একটা আয়না রয়েছে, এই আয়নার তলটা কি সমান, পুরো প্লেন, স্মুথ, তাই তো? এটাই বলছে। দু নম্বর বলছে প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরাল থাকে, রিফ্লেক্টেড রেজ আর প্যারালাল। ওকে, অর্থাৎ কি প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরাল থাকে, অর্থাৎ যে যেদিকে পারে চলে যায় এমন নয়, পুরো সমান থাকে। ঠিক আছে। দু নম্বর বলছে আয়নায় দেখা যায়, তোমরা এখানে দেখতে পাচ্ছ, সিন ইন মিরর্স। একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, সামনে আয়না রেখেছে, তার প্রতিবিম্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই তো? চার নম্বর বলছে পরিষ্কার প্রতিবিম্ব তৈরি হয়, ক্রিয়েটস এ ক্লিয়ার ইমেজ। এই মানুষটার মুখটা কেমন দেখতে, সে হাসছে, সে কি ড্রেস পরেছে, তার ড্রেসের কালার কি, সব কিন্তু আমরা দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি। এটাই কিন্তু নিয়মিত প্রতিবিম্ব বা রেগুলার রিফ্লেকশনের বৈশিষ্ট্য। বুঝতে পারলাম? একদম। এরপর আমরা পরের কি প্রকারভেদ টাইপ রয়েছে সেটা দেখবো। পরের প্রকারভেদ হচ্ছে অনিয়মিত বা বিচ্ছুরিত প্রতিবিম্ব। আচ্ছা, তোমাদেরকে বলি, এগুলো কিন্তু তোমরা খাতাতে নোটস করতে পারো, নোট করে রাখতে পারো, তোমাদের অনেক হেল্প হবে। বলছে অনিয়মিত বা বিচ্ছুরিত প্রতিবিম্ব, ডিফিউজ রিফ্লেকশন।
তা অনিয়মিত বা বিচ্ছুরিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি কি কি দেখো। প্রথম বলছে প্রতিবিম্ব অস্পষ্ট বা দেখা যায় না। প্রতিবিম্ব দেখা যায় না, যেমন ওই গাছের যে প্রতিবিম্ব আমরা জলে দেখতে পাচ্ছিলাম, সেখানে কিন্তু সেরকম কিন্তু কিছু দেখতে পাবো না। যেমন ধরো এই এই পেজটার উপরে, এই পাতার, বইয়ের পাতার উপরে কিন্তু কি হচ্ছে, সূর্যের আলো এসে পড়ছে। ঠিক আছে, এরপর আমি একটা সামনে যদি বোর্ড ধরি, ঠিক আছে, ওই বইটার উপরে, তাহলে কি সেই বইয়ে যা লেখা আছে সেই বোর্ডে গিয়ে সেটা সেটা কি দেখা যাবে? প্রতিফলিত হবে? হবে না, তাই তো? তাই এটা হচ্ছে অনিয়মিত বা বিচ্ছুরিত প্রতিবিম্ব, ডিফিউজ রিফ্লেকশন। 2 নম্বর বলছে প্রতিফলিত রশ্মিগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। প্রতিফলিত যে রশ্মি সেগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, সমান্তরাল নয়। ঠিক আছে। তারপর বলছে খসখসে বা অনিয়মিত পৃষ্ঠে ঘটে। ঠিক আছে, যদি তোমরা বইটাকে ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে বইয়ের উপরের পৃষ্ঠটা কিন্তু খসখসে। ঠিক আছে, মসৃণ নয়, আয়নার মতো তো মসৃণ নয়। তাই এটা হচ্ছে অনিয়মিত বা বিচ্ছুরিত প্রতিবিম্বের একটা বৈশিষ্ট্য। তবে দেখো বলছে occurs on rough or uneven surfaces. রিফ্লেক্ট এর প্রথম ছিল, যদি বলছে রিফ্লেক্টেড রেস scatter in different directions, the image is blurred or not visible, দেখা যাবে না। ঠিক আছে, প্রতিবিম্ব দেখতে পাই না আমরা। ঠিক আছে, এটা হচ্ছে অনিয়মিত বা বিচ্ছুরিত প্রতিবিম্ব, ডিফিউজ রিফ্লেকশনের বৈশিষ্ট্য। এরপর দেখিনি কি আছে, দেখো। এরপর রয়েছে প্রতিবিম্বের নিয়ম, লস অফ রিফ্লেকশন। কি নিয়ম? আমরা জানি প্রতিফলনের যেটা নিয়ম, প্রতিবিম্বেরও সেটাই নিয়ম। বলছে আপাতন কোণ সমান প্রতিফলন কোণ। আপাতন কোণ সমান হচ্ছে প্রতিফলন কোণ। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। 2 নম্বর কি বলছে, আপাতন রশ্মি, প্রতিফলিত রশ্মি ও লম্ব রেখা একই সমতলে অবস্থান করে। দ্য ইনসিডেন্ট রে, দ্য রিফ্লেক্টেড রে অ্যান্ড দ্য নর্মাল অল লাই ইন দ্য সেম প্লেন। ওকে, দেখো বুঝিয়ে দিই। এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ একটা মিরর আছে, একটা আয়না আছে। আয়নার উপরে ইনসিডেন্ট রে, অর্থাৎ আপতিত রশ্মি এসে পড়েছে এই বিন্দুতে, এবং কি হয়েছে, রিফ্লেক্টেড রে যেটা, সেটা কিন্তু এইভাবে ফিরে গেছে। আর এটা কি নর্মাল, এটা হচ্ছে অভিলম্ব। এটা বলছে দেখো আপাতন কোণ সমান প্রতিফলন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, তাই তো? এই যে অভিলম্ব বরাবর দুদিকে দুটো কোণ সৃষ্টি হয়েছে, একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, যেটা নাম দেওয়া হয়েছে আই, আর একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, যেটা নাম দেওয়া হয়েছে আর। ঠিক আছে। তো এই আর এবং আর এর, আই এবং আর এই দুটো কোণের মানে কিন্তু সমান। অর্থাৎ আইটা যদি 60 ডিগ্রি হয়, আরটাও কিন্তু 60 ডিগ্রি হবে। আইটা যদি 30 ডিগ্রি হয়, আরটাও কিন্তু 30 ডিগ্রি হবে। অর্থাৎ এখানে আই ইজ ইকুয়াল টু আর। ওকে। তারপরে বলছে আপাতন রশ্মি, প্রতিফলিত রশ্মি ও লম্ব রেখা একই সমতলে অবস্থান করে। The incident ray, the reflected ray and the normal all lie in the same plane. এই যে কি কি, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে এবং নর্মাল একই তলে আছে, দেখতে পাচ্ছ তোমরা, একই তল। ঠিক আছে, একই তলে সমতলে অবস্থান করে। মানে প্রতিবিম্বের নিয়ম দুটো তোমরা বুঝতে পারলে, ল অফ রিফ্লেকশন বুঝতে পারলে, তাই তো? এরপর দেখো কি রয়েছে, ব্যবহারিক প্রয়োগ, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, কোথায় আমরা প্রতিবিম্বের ব্যবহার করি দেখে নিন। 3টে ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রথমে একটা হচ্ছে টেলিস্কোপ, এটা হচ্ছে টেলিস্কোপ। তো টেলিস্কোপেও কিন্তু প্রতিবিম্বের ব্যবহার করা হয়। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যে মাইক্রোস্কোপ, অনুবীক্ষণ যন্ত্র, এখানেও কিন্তু প্রতিবিম্বের ব্যবহার করা হয়। আর এখানে হচ্ছে গাড়ির হেডলাইট, রিফ্লেক্টর, এখানেও কিন্তু প্রতিবিম্ব ব্যবহার করা হয়। কেমন করে করা হয় সেটা পরে বলবো। এখন তোমরা শুধু জেনে রাখো ব্যবহারিক প্রয়োগগুলো, মানে কোথায় কোথায় করা হয়। ঠিক আছে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এগুলো কোথায় কোথায় করা হয়, গাড়ির হেডলাইটে, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, এগুলোতে ব্যবহার করা হয়। তো এখানে আমরা কি কি জানলাম বলো তো?
এখান থেকে আমরা জানলাম যে প্রতিবিম্ব কাকে বলে, তারপরে হচ্ছে কি প্রতিবিম্বের ভাগগুলি এবং প্রতিবিম্বের নিয়ম। আরেকটা জিনিস সেটা হচ্ছে প্রতিবিম্বের ব্যবহার। তাহলে এত কটা জিনিস কিন্তু আমরা জানতে পারলাম। এরপর আমরা জানবো বর্ণালী, স্পেকট্রাম। ঠিক আছে, তো চলো দেখে নি, এটাও একটা প্রেজেন্টেশনের সাহায্যে দেখবো। চলো, আশা করছি সবাই তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। কি লেখা আছে দেখো, বর্ণালীর সংজ্ঞা, ডেফিনেশন অফ স্পেকট্রাম। খুব সহজভাবে লেখা আছে। ঠিক আছে, তো বলছে দেখো, বর্ণালী হলো আলো যখন একটি প্রিজম বা অন্য কোনো মাধ্যমে ভেঙে যায় তখন তা বিভিন্ন রঙে বিভক্ত হয় এবং সেই রঙগুলোর ধারাবাহিক বিন্যাসকে বলা হয় বর্ণালী। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে এখানে দেখতে হবে ছবিটাতে যে একটা সাদা আলো এসে প্রিজমে পড়ছে, প্রিজমে পড়ার পর আলোগুলো কিন্তু সাতটা রঙে ভেঙে যাচ্ছে। অর্থাৎ সাদা আলোর ভেতরে সাতটা রং থাকে। ঠিক আছে, এই যে সাতটা রংকে ভেঙে দিলাম, এটাই হচ্ছে দিয়ে যে সাতটা রং বেরোলো পরপর রেখা বরাবর, সেটা হচ্ছে বর্ণালী। The spectrum is the sequence of different colors from when light is dispersed, broken up through a prism or any other medium. ঠিক আছে, এটা বুঝতে পারলাম যে তাহলে বর্ণালীর সংজ্ঞা কি। এরপর তোমাদের একটা একটা আরো ইনফরমেশন দিয়ে রাখি, যেটা হচ্ছে এই যে সাদা আলোটা এসে পড়লো বা সূর্যের আলো এসে পড়ছে, এগুলো কিন্তু হচ্ছে যৌগিক আলো। ঠিক আছে, অর্থাৎ এর ভেতরে অনেক কিছু ঢুকে আছে, সাতটা আলো ঢুকে আছে, তাই এগুলো হচ্ছে যৌগিক। তো বলছে যৌগিক আলো থেকে এইভাবে, এইভাবে বিভিন্ন রঙের আলোগুলোর আলাদা হয়ে যাওয়ার ঘটনাকে বলা হয় বিচ্ছুরণ। অর্থাৎ বর্ণালী ঘটার জন্য বা সাতটা রং কিন্তু ঘটানোর জন্য কিন্তু বিচ্ছুরণ দরকার, এটাই বলছো। দেখো ঘটনায় কি বলছে, বিচ্ছুরণ। এরপর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, তার আগে বলি যে 1666 খ্রিস্টাব্দে, 1666, বিজ্ঞানী আইজ্যাক নিউটন বিচ্ছুরণ আবিষ্কার করেছিলেন। বিচ্ছুরণ, এই যে বর্ণালী, সেটা আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, কিভাবে করেছিলেন সেটা তোমাদের দেখা একটা সিমুলেশনের সাহায্যে। আশা করছি তোমরা এখানে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ ভালোভাবে, স্পষ্টভাবে। এবার বলো তো তোমরা এখানে কি কি দেখতে পাচ্ছ। তোমরা এখানে একটা লাইট দেখতে পাচ্ছ। এই একটা লাইট আমি নিয়েছি, যেখান থেকে আমি সাদা আলো পাঠাবো। এখানে অনেক রকমের বস্তু দেখতে পাচ্ছ, কিন্তু আমি এখানে কোনটা নেব, প্রিজম। ঠিক আছে, কোনটা নেব, প্রিজম। এই যে নিলাম। এরপর এই প্রিজমের সাহায্যে কি করব, সাদা আলোটাকে আমি পাঠাবো। ঠিক এইভাবে কিন্তু স্যার আইজাক নিউটন পরীক্ষা করে দেখেছিলেন। দেখো, দেখতে পাচ্ছ তোমরা, সাদা, এটা কিন্তু সাদা আলো। এই সাদা আলোটা যখনই প্রিজমের মধ্যে দিয়ে গেল, তখনই কি হলো, সাতটা রঙে ভেঙে গেল। আমি তোকে জুম করে তোমাদের দেখাচ্ছি। দেখো, দেখো এখানে কিন্তু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে এখানে সাতটা রং আছে। কটা রং আছে, সাতটা রং আছে। যখনই আমি সাদা আলোটাকে পাঠালাম, ঠিক আছে, এই লাইটের মধ্যে দিয়ে সাদা আলোটাকে পাঠিয়ে এই প্রিজমের মধ্যে দিলাম, এটা একটা মাধ্যম প্রিজমটা, তখনই এই আলোটা, সাদা আলোটা সাতটা রঙে ভেঙে গেল। এটাই হচ্ছে বর্ণালী বা বিচ্ছুরণ। ঠিক আছে, আলোর বিচ্ছুরণ এইভাবেই কিন্তু স্যার আইজাক নিউটন পরীক্ষা করে দেখেছিলেন। ঠিক আছে, তো এরপর আমরা আবার ফিরে আসি সেই প্রেজেন্টেশনে। তাহলে আমরা বুঝে গেলাম যে বর্ণালীর সংজ্ঞা অর্থাৎ ডেফিনেশন অফ স্পেকট্রাম, যে বর্ণালী হলো আলো যখন একটি প্রিজম বা অন্য কোনো মাধ্যমে ভেঙে যায়
তখন তা বিভিন্ন রঙে বিভক্ত হয় এবং সেই রঙগুলো ধারাবাহিক বিন্যাসকে বলা হয় বর্ণালী। ঠিক আছে, এত অব্দি আমরা সব ভালো করে বুঝতে পারলাম। এবার আমরা দেখব কি কি রং থাকে। ঠিক আছে, এই যে বললাম যে ভেঙে গেল এত গোটা ভেঙে গেল সাদা রংটা, সাতটা রঙে ভাঙলো। ঠিক আছে, এই সাতটা রঙে যে ভাঙলো সেই রঙগুলো কি কি? দেখো এখানে লেখা আছে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। এই সাতটা রঙে কিন্তু ভেঙে যায়। আচ্ছা, তোমরা সবাই আশা আশা করছি রংধনু দেখেছো আকাশে। রংধনু কিভাবে সৃষ্টি হয়? যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরেই কিন্তু আমরা রংধনু দেখতে পাই বা রেনবো, তাই তো? সেটা কিভাবে সৃষ্টি হয় বলো তো? এই যে সাদা আলোটাকে আমি প্রিজমের মধ্যে দিয়ে পাঠাচ্ছি তবে কিন্তু ভাঙছে। তো ঠিক যখন বৃষ্টি হয়, সে বৃষ্টি হওয়ার পরে আকাশে কিন্তু ছোট ছোট জলকণা ভেসে বেড়ায়। সেই জলকণার মধ্যে দিয়ে যখন সূর্যের আলো ভেদ করে আমাদের পৃথিবীতে আসে, তখন ওই জলকণাগুলো সূর্যের ওই আলোটাকে ভেঙে সাতটা রং সৃষ্টি করে। তখনই কিন্তু তার জন্য কিন্তু বৃষ্টি হওয়ার পরেই কিন্তু রংধনু বা রেনবো দেখা যায়। ঠিক আছে, এরপর তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এত এত রং আছে, ঠিক আছে, এই সাতটা রং কিভাবে মনে রাখবো? এই সাতটা রং মনে রাখার আমি একটা, দেখো, উপায় তোমাদের দেখাচ্ছি। সেটা তোমরা এখানে দেখতে পাবে। দেখো সাতটা রং, প্রথমে ইংরাজিতে একটা ওয়ার্ড আছে। দেখো এখানে লেখা আছে ভিজিওর, VIBGYOR, ভিজিওর। অর্থাৎ ভি দিয়ে কি? ভায়োলেট, আই দিয়ে ইন্ডিগো, বি দিয়ে ব্লু, জি দিয়ে গ্রিন, ওয়াই দিয়ে ইয়েলো, ও দিয়ে অরেঞ্জ, আর দিয়ে রেড। তো এটা মনে রাখলে কিন্তু তোমরা রংধনু বা বর্ণালীর সাতটা রঙের কথা মনে রাখতে পারবে। ঠিক আছে, এটা ইংরেজিতে হলো। এবার বাংলাতেও আমরা একটা সহজভাবে করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে, দেখো, বেনিয়া সহকলা, এখানে লেখা রয়েছে বয়েকার দন্ত্য নয় দীর্ঘি আ স হ ক লয়কার, বেনিয়া সহকলা। এটাও ঠিক কিভাবে? বে দিয়ে, বে দিয়ে হচ্ছে বেগুনি, নি দিয়ে নীল, আ দিয়ে আসমানি, আসমানি মানে হচ্ছে আকাশের রং, নীল, ব্লু, সরি আকাশে যেটা। তারপর হচ্ছে স, স দিয়ে হচ্ছে সবুজ, হ দিয়ে হচ্ছে হলুদ, ক দিয়ে হচ্ছে কমলা, লয় আকার দিয়ে হচ্ছে লাল। তো এইভাবে কিন্তু তোমরা সহজেই মনে রাখতে পারবে, তাই তো? এটা খুব একটা মজার বিষয়। ইংরেজি তো আমরা ভিপজিও দিয়ে মনে রাখতে পারবো, আর বাংলাতে বেনিয়া সহকলা। এইভাবে কিন্তু আমরা সাতটা রং, বর্ণালী বা রংধনু মনে রাখতে খুব সহজেই পারবো। তো এইভাবে আমরা জানতে পারলাম। ঠিক আছে, এরপর এতক্ষণ আমরা কি দেখলাম? এতক্ষণ আমরা দেখলাম যে দৃশ্য আলো, অর্থাৎ যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সবুজ রঙের, হলুদ রঙের, ঠিক আছে, লাল রঙের, এত আলো দেখতে পাচ্ছি আমরা। কিন্তু কিছু কিছু আলো আছে যেগুলো কিন্তু অদৃশ্য, অর্থাৎ দেখা যায় না। সেরকম দুটো আলোর কথা বলি। যেমন ধরো, এক নম্বর হচ্ছে অতি বেগুনি রশ্মি বা আলট্রা ভায়োলেট লাইট। ওকে, আলট্রা ভায়োলেট লাইট, আলট্রা ভায়োলেট বা অতিবেগুনি রশ্মি কি? ওই সূর্য থেকে অনেক আলো আসে, সেই সব আলো কিন্তু আমরা দেখতে পাই না। সেই আলোর মধ্যে একটা হচ্ছে অতিবেগুনি রশ্মি। ঠিক আছে, ইংরেজিতে কি বলে? আলট্রা ভায়োলেট লাইট বা ইউভি রশ্মিও বলে শর্টকাটে। বলছে যে এর ফলে কি হয়, এটা যদি আমাদের সরাসরি ত্বকে বা চোখে পড়ে, স্ক্রিন বা চোখ যদি আমাদের স্ক্রিনে বা চোখে পড়ে, তাহলে কি হবে বলো তো? তাহলে কিন্তু আমাদের চোখের রেটিনা পুড়ে যাবে, লেন্সের ক্ষতি হবে। ঠিক আছে, এবার বলতে পারো তাহলে তো অতিবেগুনি রশ্মি আসছে, তাহলে কিন্তু আমাদের ক্ষতি কেন হচ্ছে না? কারণ হচ্ছে আমাদের একটা ওজোন স্তর আছে। ওই ওজোন স্তরটা কিন্তু অতিবেগুনি রশ্মিটাকে ভেতরে আসতে দেয় না। ঠিক আছে, আমাদের কাছে আসতে দেয় না, সহজ ভাষায় আমাদের কাছে আসতে দেয় না। তাই কিন্তু আমাদের সেরকম কোনো ক্ষতি হয় না। এটা জানতে পারলাম অতিবেগুনি রশ্মি। আর একটা আছে
সেটা হচ্ছে এক্স রশ্মি। 2 নম্বর হচ্ছে এক্স রশ্মি। তোমরা নিশ্চয় দেখেছো অনেকজনের পা হাত পা ভেঙে গেলে কি করে? এক্স রে করায়। তাহলে এই এক্স রে হচ্ছে এক্স রশ্মি। এটা কি করে? এক্স রে এক রকমের অদৃশ্য আলো, যেটা দেখা যায় না। কিন্তু এক্স রশ্মি চামড়া আর মাংস ভেদ করে যেতে পারে, অর্থাৎ হাড়গুলো দেখতে পাওয়া যায়। ঠিক আছে। এবার এক্স রশ্মিও কিন্তু যদি আমাদের শরীরে বেশি পরিমাণে পড়ে তাহলে কিন্তু আমাদের শরীরে প্রচুর ক্ষতি হতে পারে, এমনকি ক্যান্সার অব্দিও হতে পারে। ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা জানতে পারলাম। এরপর আমরা একটা ওয়ার্ড ওয়ালের সাহায্যে জেনে নিই যে আজকে আমরা যা যা জানলাম তো কতটা আমরা মনে রাখতে পারছি। চলো দেখে নিই। দেখো, এখানে তোমরা আশা করছি দেখতে পাচ্ছ 8টা এখানে বক্স রয়েছে। এক একটা করে ওপেন করবো এবং তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রথমে কি রয়েছে দেখি। আয়নায় প্রতিফলনের সময় আপাতন রশ্মি, প্রতিফলিত রশ্মি ও লম্ব, ডিউরিং রিফ্লেকশন ইন এ মিরর, দ্য ইনসিডেন্ট রে, দ্য রিফ্লেক্টেড রে অ্যান্ড দ্য নর্মাল কি হয়? ভিন্ন ভিন্ন তলে থাকে নাকি একই তলে অবস্থান করে? বলো তো। সেটা হচ্ছে একই তলে অবস্থান করে, লোকেটেড অন দ্য সেম ফ্লোর। তারপরে দেখি 2 নম্বরটা ওপেন করে কি দিচ্ছে। এই যে প্রতিবিম্ব কোণ কিসের সমান হয়? হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইকুয়াল টু? আপাতন কোণের সমান হয় নাকি আপাতন কোণের দ্বিগুণ হয়? বলো তো কোনটা হবে? সেটা হচ্ছে আপাতন কোণের সমান হয়। প্রতিফলন কোণ আর আপাতন কোণ সমান হয়। 3 নম্বর। 3 নম্বর আছে নিউটন কোন যন্ত্র ব্যবহার করে বর্ণালী প্রদর্শন করেন? বলেছিলাম প্রিজম নাকি আয়না। এটা হচ্ছে প্রিজম। 4 নম্বর দেখি। আলোর প্রতিফলনের নিয়ম কয়টি? একটি নাকি দুটি? আলোর প্রতিফলনের নিয়ম হচ্ছে দুটি। 5 নম্বর কি দিয়েছে দেখি। আলো ভেঙে 7টি রঙে বিভক্ত হয়, এই ঘটনাকে কি বলে? আলোর বিচ্ছুরণ না আলোর প্রতিফলন? এটা হচ্ছে আলোর বিচ্ছুরণ। 6 নম্বর দেখি। 6 নম্বর বলছে নিচের কোনটি আলোর প্রতিফলনের একটি উদাহরণ? প্রিজমের রং দেখা নাকি আয়নায় মুখ দেখা? কোনটা বলো তো আলোর প্রতিফলন ঘটছে? সেটা হচ্ছে আয়নায় মুখ দেখা। 7 নম্বর। বর্ণালীতে কয়টি প্রধান রং থাকে? 6টি না 7টা? 7টা। 8 নম্বর। একটি অদৃশ্য আলোর উদাহরণ দাও। বাল্বের আলো অর্থাৎ লাইট বাল্ব না অতিবেগুনি রশ্মি আলট্রাভায়োলেট রেস? সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মি। তো এইভাবে তোমরা দেখতে হবে সব উত্তর আমরা দিয়ে দিলাম বক্সগুলো ওপেন করে। এরপর একটু আনসারটা দেখেন ঠিক দিয়েছি না ভুল। তোমরা দেখতে পাবে এখানে আমরা সব কিন্তু ঠিক উত্তর দিয়েছি, তাই তো? তো এইভাবে আজকে আমরা প্রতিবিম্ব ও বর্ণালীর ব্যাপারে জানতে পারলাম। তো আজকে ক্লাস এত অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।